দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 7 হট সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপত্তা ও রাজনীতি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, যেগুলোকে আমরা টার্গেট কিলিং বলছি, এবং সেগুলো নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হচ্ছে বলে সাধারণ মানুষ বা রাজনৈতিক মহল সব বিভিন্ন জায়গায় আলোচনা রয়েছে। এগুলোর জন্য দায়ী কে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এবং এই ইস্যু নিয়েও কিন্তু এক ধরনের রাজনীতি, এটিকে একটি রাজনৈতিক ঘটনার ফলাফল সাম্প্রতিক যে নাকি এটিকে রাজনীতিকে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। মূলত সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 3টি দেশ সফর শেষে এসে আজকে প্রেস কনফারেন্স করেছেন বুলগেরিয়া, জাপান এবং সৌদি আরব, সেক্ষেত্রেও তিনি কথা বলেছেন। সেক্ষেত্রে অবশ্য প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে যাদের হত্যা করা হচ্ছে সেগুলো বিচার নিশ্চিত করা হবে, এবং এটির জন্য তিনি রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামাতকে দায়ী করেছেন, এবং তার বক্তব্যে সেগুলো উঠে এসছে। আমরা আলোচনা করব, আলোচনার ভেতর দিয়ে আমাদের পারসপেক্টিভস খুঁজে পাওয়ার চেষ্টা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ঘটনাবলী ঘটছে এবং সেটির যে এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন তো আছে, সেই ইমপ্লিকেশনটা আপনি কিভাবে দেখেন? না, ধন্যবাদ আপনাকে। আমি এখানে একটু উল্লেখ করে দিতে চাই যে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য আজকে প্রেস কনফারেন্স বলেছে যে আমি সরকার প্রধান, আমার কাছে তথ্য আসে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা ভাববেন না যে আমি তথ্যবিহীনভাবে কথা বলছি। আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা যারা ইতিপূর্বে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে তারাই নতুন সংকট তৈরি করবার জন্য এটা করছে। এই বক্তব্য মাথায় রেখে আপনি যদি কথা বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যখন বলছিলেন যে যে ঘটনাগুলি ঘটছে তার এটা কি মানে রাজনীতির সাথে এর সম্পর্কটাই বলতে চেয়েছিলেন। আমি ঘটনাকে দুইটা জিনিস হিসাবেই বলতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের দেশের দীর্ঘদিন ধরে চলমান যে রাজনৈতিক অবস্থাটা চলছে, প্রয়োজন হলে পরে একটু ব্যাখ্যা করা যাবে, তার এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এবং এখন সারা বিশ্বের রাজনীতির যে প্রেক্ষাপট একটা আছে, তার ঘটনাবলীর একটা অনুসর্গ হচ্ছে এই যে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর এই ধরনের চেহারায় আবির্ভূত হওয়া। সুতরাং এটাকে এইভাবেই বলা যায় যে রাজনৈতিক ঘটনাবহুর ফল এটা। আবার এখন এটাকে কি হচ্ছে সে ব্যাপারে আমি কনক্লুশনটা আগেই বলে দিই যে হ্যাঁ, এই ধরনের একটা ঘটনার পরে যেভাবে আমাদের জাগ্রত ভূমিকা রাখা দরকার, আমার কাছে মনে হয়েছে যে সেই দিকে যাওয়ার থেকে আমরা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি বেশি। জাস্ট আমি আগেই কনক্লুশনটা করে নিয়েই কথা এবার যদি বলি, খুব ছোট্ট করে দেখলে দেখা যাবে। দেখুন, এবার আমি বিশ্বটা বাদ দিলাম, বাংলাদেশকেও যদি দেখি, যে মুক্তিযুদ্ধের আগের যে বাংলাদেশটা ছিল, সেই বাংলাদেশটা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে আনতে হয়েছিল। আমার বেশি অতীতে যাওয়ার দরকার নেই। তো মুক্তিযুদ্ধের পরে দেশটা যখন আমরা আনলাম, তার আগে যে সংকটগুলো ছিল তার তো একটা অন্যতম সংকট ছিল যে এইখানে আমাদের মন মানসিকতায় যে আগের সাম্প্রদায়িক চিন্তা চেতনা ছিল তার থেকে পুরো দেশের মানুষকে বের করে নিয়ে আসা। তার মানে এক ধরনের কালচারাল সংগ্রামটা ছিল। আমরা কিন্তু সেই সংগ্রামটা যথাযথভাবে করতে পারিনি। মুক্তিযুদ্ধের পরও যথাযথভাবে যেমন হয়নি, ব্যত্যয় কিছু ঘটলো, কিন্তু তার থেকে বেশি ব্যত্যয় ঘটেছে 75-এর 15ই আগস্টের পর। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা চলতি ভাষা হয়তো বলি যে একটা পরিবারকে হত্যা করা হয়েছে, সেটাই। কিন্তু সবচেয়ে যে ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি সেটা হচ্ছে পুরো বাংলাদেশের যে ইতিহাসের যে চাকার গতিপথ থেকে এটা উল্টা দিকে ঘোরানো হয়েছে, এবং সেটাই হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িকতার চিন্তা চেতনার জায়গা থেকে করা হয়েছে। আমি আর এখানে ওই আলোচনা বেশি দরকার নেই, কারণ এগুলো আমরা অতীতে বহুবার বলেছি, এটা আমরা জানি। তার থেকে সবচেয়ে বড় ব্যাপার, ওই ধারাবাহিকতায় যদি এসে আমরা দেখি, এইবারে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, এবং এই সময় কিন্তু একটু কানেক্ট না করলে হয় না, সারা বিশ্বে কিন্তু যে আমরা জানি যে আমেরিকান সাম্রাজ্যবাদ তারা যেভাবে এই ধরনের মানে ধর্মীয় মৌলবাদকে উস্কানি দিয়ে তাদেরকে নারিশ করে তৈরিটা করেছিল, এদের যোগসূত্র সহ বাংলাদেশে যখন দেখা গেল যে এরা ফুলে ফেপে উঠছিল যারা, তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো, তখন তো এরা বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করলো। এই কারণে আমি এটাকে অস্বাভাবিক বলি না, স্বাভাবিক বলি এই জন্য তাদের বাঁচার তো আর পথ নেই। যেটা করে যদি দেশে একটা হসপস লাগানো যায় তাহলে একটা ঘটনা ঘটবে। কিন্তু সেই জায়গাগুলোতে তাহলে এরই এই ঘটনাবলীর ফলে আমরা এটা দেখছি। কিন্তু সংকট যেটা আমি প্রধান ধরতে চাই, যে এই ধরনের একটা, যেমন ধরেন যদি ফাঁকা জমি থাকে, যদি চাষ না হয়, এখানে তো বন জঙ্গল হতেই পারে। কিন্তু দরকার হচ্ছে যারা আমরা এখানে রাজনীতি করি, রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের কথা বলছি, আমাদের ভূমিকাটা কি?
সেই জায়গায় আমরা দেখি এটাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে বিশেষ করে প্রধান বড় দলগুলোর ব্যবহার করা হচ্ছে যে তারা এখানে যথাযথ ভূমিকা রাখতে পারে নাই। এখন ধরেন ক্ষমতা নেই, নিজেরা দাবি করে যে আমরা একটা অন্যতম প্রধান বড় দল, তারা কি ভূমিকা পালন করছে, অতীতে করেছে আমরা জানি, তারা এটাকে নালিশ করেছে এবং এখনো পর্যন্ত তাদেরকে তারা ছাড়তে পারেনি। ক্ষমতায় যারা আছে তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে ঠিক, তারা মুক্তিযুদ্ধের কথা মুখে বলছে ঠিকই, কিন্তু আজকে এই যে ফুলে ফেঁপে উঠলো এবং বাংলাদেশে এই দীর্ঘ সময় ধরে তারা একটা অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে, একটা সামাজিক ভিত্তি গড়ে তুলেছে, একটা সাংস্কৃতিক ভিত্তি গড়ে তুলেছে, সেইটাকে উপড়ে ফেলানোর কাজ করার জন্য যে কাজটা করা দরকার আমার কাছে মনে হয় সেটা করছে না। এবং সেক্ষেত্রে কাজটা কি আমার বিবেচনায় খুব ছোট্ট করে বলে দুটি কাজ দরকার। আমি এরপরেই বলবো প্রধানমন্ত্রীর পয়েন্টটাকে। তো দুটি কাজের কি, আচ্ছা শেষ একেবারে শেষ করি। দুটি কাজের মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল কাজ, যে আমরা এই যে রাজনৈতিক ভাবে যেটা যারা আমরা দাবি করি যে আমরা এখনো মুক্তিযুদ্ধের পক্ষে, এই সাম্প্রদায়িক এই অবস্থানের বিরুদ্ধে, জঙ্গিবাদের টার্গেটের বিরুদ্ধে, তাহলে আমি পলিটিক্যালি দাঁড়াবো। আর একটা হচ্ছে শেকড় উন্মোচনের জন্য আমি সাংস্কৃতিক ভূমিকাটা পালন করব। এই দুটোই আমরা করছে বলে আমার কাছে এখনো মনে হয় না, যেটা আমাদের সংকটের দিক। মাননীয় প্রধানমন্ত্রীর দুইটা পয়েন্ট একটু মন্তব্য ছোট করতে পারি, যে একটা হচ্ছে তিনি বলেছেন সব তথ্যপত্র আছে, হ্যাঁ, তো থাকাটাই আমি স্বাভাবিক দেখি, অস্বাভাবিক দেখি না, কিন্তু আমরা দেখতে চাই ভূমিকাটা কি হচ্ছে। এইটাকে শুধুমাত্র কি তিনি বা তার দল প্রধানত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, যে মানুষকে আশ্বস্ত করার জন্য তিনি রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকা আবার রাজনীতিক হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেইখানে এখনো পর্যন্ত মানুষকে আশ্বস্ত করার মতো ভূমিকা অন্তত পক্ষে এই ব্যাপারে আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসতে চাই। আপনি কিভাবে দেখছেন, তার ব্যাখ্যাটাকে কিভাবে দেখেন আজকে এই প্রেক্ষাপটে, যদি এই টার্গেট কিলিং এর প্রেক্ষাপটে আলোচনাটা রাখি রাজনীতি নিয়ে? রাহুল দা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। না, যেভাবে রুহুল হোসেন প্রিন্স বললেন আমি তার সাথে একমত পোষণ করতে আমি পারছি না। বর্তমান যে পরিস্থিতি যেটা যা শুরু হয়েছে আর কি, আসলে এই দেশটা তো এখন হয়ে গেছে কি বলবো, মানে আমার গণতন্ত্র হয়ে গেছে ধর্ষিত, রক্তাক্ত না শহীদও না, আমি যদি খুব কিভাবে গণতন্ত্র হয়ে গেছে ধর্ষিত। যে গণতন্ত্রের জন্য আমরা এত যুদ্ধ করেছিলাম, এত দেশ স্বাধীন করতে গিয়ে এত রক্ত দিলাম আমরা, আজকে যেভাবে বলা হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেই ফেলেন যে আমার কাছে তথ্য আছে, তাহলে এত পুলিশ প্রশাসনের দরকার নেই, ধরে ফেললেই তো হয়। এর আগে যখন ইটালিয়ান নাগরিক মারা গেলেন, উনি বিদেশ থেকে বললেন যে জামাত শিবির করেছে। এই যে বারে বারে যখন সরকার প্রধান থেকে এগুলো বলা হয়, তখন যারা প্রকৃত ঘটনার সাথে যারা সম্পর্কিত তাদের হাসি আড়ালে, ভালোই তো, আমরা তো নিরাপদে আছি। এই যে বারে বারে যে একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেই যাচ্ছেন যে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে। এখন ব্যাখ্যাটা আসতেছে কি, যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাখ্যাটা হলো এই যে যারা ঘটনার সাথে জড়িত বা যারা এই কিলিংগুলি করছে তাদেরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা তাদের ব্যাখ্যা, যে এখন প্রশাসন পালিয়ে বেড়াচ্ছে না। ব্যাখ্যাটা এই জায়গায় নিয়ে আসছে। এটা কোন কথা হলো? প্রশাসনকে তাড়িয়ে বেড়াবে, প্রশাসন পালিয়ে বেড়াবে, এখন যেমন সন্ত্রাসীরা পালিয়ে বেড়াচ্ছে। তো এই ব্যাখ্যার আমি কি বলবো, মূল কথা হলো যে বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য টোটালে এই যে বিনা ভোটে নির্বাচিত সরকার হতে গিয়ে যে ঘটনাটা ঘটে ফেলেছে, তার উত্তর কোনো ইমানি শক্তি নাই। কোন ইমানি শক্তি আছে? কারণ ইমানি শক্তি কাদের উপর ভরসা করে? পুলিশ প্রশাসনের উপরে। যখন প্রশাসন দেখে যে আমার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে কেউ ভোট দেয়নি, আমি তাদেরকে স্যালুট করতেছি, তখন তার ভিতরে তো অবশ্যই কষ্ট লাগে। এটা বিনা ভোটে নির্বাচিত, এদেরকে আমরা সম্মান করতে হচ্ছে, এই মিথ্যাচারকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এবং দেখেন এই একটার পর একটা, ধরেন জাতীয় সংসদ নির্বাচন গেল, উপজেলা গেল, সিটি কর্পোরেশন গেল, এই যে ইউনিয়ন গঠন নির্বাচন, বলেন যে বাংলাদেশে যে কোনো কোনো পত্রিকার মতভেদে আছে 100 থেকে 130-32 জন লোক মারা গিয়েছে। কারা মারা গিয়েছে? ম্যাক্সিমাম লোক মারা গিয়েছে আপনার আওয়ামী লীগ, কিছু লোক বিএনপি ছাড়া সবই কিন্তু আওয়ামী লীগ। আমার এলাকায় একটা মারা গিয়েছে, এটা একটা বিএনপি, তার মেম্বার প্রার্থীদের মধ্যে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে। তো এটা কোন কারণে? এখানে কোন জামাত শিবির আসলো? এখানে কোন বিএনপি আসলো? এই যে 100 এতজন মানুষ মারা গেল কি কারণে? এই যে নির্বাচনটা হলো, এটা একটা নির্বাচন হয়েছে, তামাশা একটা করলো। এই তামাশা করতে গিয়ে এই যে শত শত কোটি টাকা নির্বাচন কমিশনের মাধ্যমে যে খরচ হলো, ব্যয় নির্বাচন কমিশন আগের দিন বলে একরকম, পরের দিন আবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা আমি কি বলবো?
বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য তার মানে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে এবং এটা হয়েছে একেবারে প্রশাসনকে এই সংকটগুলো যাবে পলিটিক্যাল সলিউশন ছাড়া মূলত ইলেকশন দেশে একটা স্বাভাবিক অবস্থা জননিরাপত্তা এবং রাজনীতির জননিরাপত্তা আজকে কি আজকে পুলিশ প্রশাসনের যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসপি যে তার ওয়াইফ যদি আপনার এখানে রিসেন্টলি ওয়াইফ হত্যা, এটা অবশ্য নিন্দনীয় ঘটনা। তো আজকে পাহারা কে কাকে দিবে? কারণটা হচ্ছে কি যে কারোর ইমানি শক্তিটা নাই। রাশিদ রহমানের কাছে ঘুরে আসতে চাই, সেটি হচ্ছে রাশিদ রহমান, রহিম হোসেন প্রিন্স এবং হাবিবুর রহমান হাবিবের বক্তব্য দুটো কিন্তু দুই ধারার বক্তব্য, এবং সরকারের তরফেও আপনাদের দলের পক্ষ থেকেও বক্তব্য আছে, যেটা বললাম প্রধানমন্ত্রীর বক্তব্য তো প্রকারান্তর আপনাদের দলেরই বক্তব্য। সেই ক্ষেত্রে একটা কথা কিন্তু হাবিবুর রহমান হাবিব বলছেন, সেটা হচ্ছে যে এটার একটা পলিটিক্যাল গ্রাউন্ড আছে। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাবিবুর রহমান হাবিব ভাই ছাড়া এই অবস্থা এই সময় আর কোন লোকই এটা বিশ্বাস করেন না যেটাকে উনি টার্ম করছেন ইমানি শক্তি। ইমানি শক্তির উপর নির্ভর করে এই জঙ্গিবাদী হামলার কোনো সম্পর্ক নাই। এটার আসলে যেখানে সম্পর্ক আছে সেই জায়গাটাকে যতক্ষণ না আমরা আইডেন্টিফাই না করব ততক্ষণ এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো না। পলিটিক্যাল তো একটা যোগসাজ আছে, সেই জায়গায় আমি আসছি। আমি একটু প্রিন্স ভাইয়ের জায়গা থেকে আসি, যেখানে তিনি শেষ করলেন জনগণকে আশ্বস্ত করার ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সরকার এখন পর্যন্ত চাঞ্চল্যকর যে 44 বা 45টি হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছেন বা অপরাধীদেরকে ধরার চেষ্টা করছেন, তার ভিতরে আমি আপনাকে জানান দিতে চাই যে 41টির আসামিরা কিন্তু অলরেডি জেলে আছে এবং বিচারাধীন অবস্থায় আছে এবং সেই মামলাগুলো চলছে। বাকি 3টির ভিতরে একটি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা হত্যাকারী ছিলেন তারা ক্রস ফায়ারে বা এনকাউন্টারে মৃত্যুবরণ করেছে, আর বাকি 2টির আসামিদেরকে এখন আমরা ধরতে পারিনি। আশ্বস্ত করার যে ব্যাপারটা যে সরকার কাজ করছে, সরকার প্রতিটি মামলার প্রত্যেকটি হত্যার তদন্ত করছেন, আসামিদেরকে ধরছেন এবং বিচারের আওতায় আনছেন, এটা শুধুমাত্র এককভাবে সরকারের দায়িত্ব হতে পারে না। গঠনমূলকভাবে চিন্তা করলে এটা গণমাধ্যমের দায়িত্ব আছে, সুধীজনদের দায়িত্ব আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আপাত দৃষ্টিতে সরকারে নাই কিন্তু দেশপ্রেমী, দেশ নিয়ে চিন্তা করে, তাদের সকলেরই দায়িত্ব। অর্থাৎ আমি খুব স্থূলভাবে একটা উদাহরণ দিয়ে যেতে চাই। যখন একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হচ্ছে সেটা 1 দিন 2 দিন 3 দিন বিভিন্ন গণমাধ্যম, বিশেষত মুদ্রণ শিল্পের আওতায় প্রিন্ট মিডিয়া, পত্রিকার প্রথম পেজ অথবা সর্বশেষ পেজ একটা জায়গা কিন্তু করে নিচ্ছে। এতে স্বাভাবিকভাবেই জনসাধারণের একটা ভীতি সঞ্চারিত হয়, মানুষ সন্ত্রস্ত হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আবার এই হত্যাকাণ্ডের হত্যাকারী যখন ধৃত হচ্ছেন, তাকে যখন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার কিন্তু আমার কোনো ফলো আপ নেই। সেটা কিন্তু একজন জনগণ বা আমার মতো একজন সাধারণ মানুষ বাইরে থেকে জানতেও পারছেন না, বুঝতেও পারছেন না। সুতরাং আশ্বস্ত করার জায়গায় একটা সামগ্রিক ব্যর্থতা আমাদের আছে, সেটা আমি স্বীকার করি। তবে এটা এককভাবে সরকারকে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। সরকার কাজ করে যাচ্ছেন, কিন্তু সরকার যে ইতিবাচকভাবে কাজ করছেন এবং ফলাফল আনয়ন করছেন, এই ব্যাপারটাও তুলে ধরা কিন্তু সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন গোষ্ঠীর মানুষের। আমি ওই জায়গাটায় আমি আশা করি যে আমি আমার নিজেকে পরিষ্কার করতে পেরেছি। সরকার অক্লান্ত পরিশ্রম করছেন এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন বেশিরভাগ হত্যাকাণ্ডেরই। আচ্ছা, 2 নম্বর হাবিবুর রহমান হাবিব ভাই যে কথাটা বললেন, যেই হত্যাকাণ্ডগুলোর কথা উনি এখানে উল্লেখ করলেন, ওই হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। কিভাবে? ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নিহত হয়েছেন তারা নিহত হোক, এটা আমরা চাই না, এটা কাম্য না, এবং আগামী দিনে যাতে না হয় এর জোর দাবি আমিও জানাই। তবে পার্থক্য একটা আছে। আপনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছেন, নিজে আগ বাড়িয়ে গিয়ে একটি কোন্দল বা সংঘাতে নিজেকে জড়াচ্ছেন, সেই সংঘাতের ফলশ্রুতিতে আপনি হয়তো আহত হচ্ছেন, সেখান থেকে মৃত্যুবরণ করছেন, এটি একটি। আর এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনাকে একেবারে চিহ্নিত করে খুঁজে খুঁজে আপনার বাড়িতে গিয়ে অথবা আপনি স্কুলে যাওয়ার সময় আপনাকে হত্যা করা হচ্ছে। সুতরাং দুটো কিন্তু দুই জিনিস। একটি সম্পূর্ণভাবে নিজ স্বার্থকে চরিতার্থ করার পর্যায়ে গিয়ে যে সংঘাত হচ্ছে, সেই সংঘাতে মৃত্যুবরণ করা, এটা জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। আর বিশেষত বাবুল আক্তারের যদি আমরা একটা উদাহরণ দিই, ওনার স্ত্রী যে মৃত্যুবরণ করলেন, সেগুলো কিন্তু জঙ্গিবাদের সাথে সম্পর্ক যুক্ত। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সংবাদ সম্মেলনে এই জিনিসটাই কিন্তু রিইটারেট করেছেন যে তিনি জানেন এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে কারা জড়িত আছেন। তবে হাবিব ভাই যেভাবে সরলীকরণের মধ্যে দিয়ে বললেন যে জানলে তার পুলিশ লাগে না, তাহলে ধরে নিয়ে আসলে হয়, ব্যাপারটা তো এমন না। প্রতিটা দিনে একটা প্রক্রিয়া আছে, আমরা চাইলে একজনকে ধরে নিয়ে আসতে পারি না। আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তিনি অনেক ইনফরমেশন পাচ্ছেন,
প্রতিটি যোগসূত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সত্যিকারের আসলে যারা পিছনে আছেন তারা নিশ্চিত ধৃত হবেন, তারা আইনের সম্মুখীন হবেন। তবে এই অন্যায়গুলো এতটাই জটিল যে এটাকে ঠিক ওই মোটা দাগে পুলিশ তো আর দরকার নেই গিয়ে আমরা ধরে এভাবে কিন্তু বলা সম্ভব না। আর আমি এখানে একটা সিনারিও আপনার সাথে শেয়ার করতে চাই, আমি চিন্তা করছিলাম। আমরা একটা বিরোধীতে যাব, সংক্ষিপ্ত করে বললে হয়। আচ্ছা, আমি আরবিতে বলি, মুয়াফা নামে একটি শব্দ আছে যেটাকে ল্যাটিন ইটালিয়ান করলে হবে মাফিয়া। আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় চলাকালীন সময় কিন্তু জার্মান এজেন্টরা মুসোলিনির সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ইটালিয়ান আমেরিকান ছিলেন, বিশেষত নিউ ইয়র্ক পোর্ট বন্দরে যারা ফিশারম্যান মানে জেলে অথবা শ্রমিকের বন্দরের শ্রমিক ছিলেন, তাদেরকে ব্যবহার করে আজকে আমাদের দেশে যে ধরনের নাশকতা হচ্ছে এই ধরনের নাশকতা করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ কোথায় কোথায় করেছিলেন? এটা আমেরিকান চেষ্টা করেছিলেন এবং সেই জায়গায় সরকার খুব সফলতার সাথে এটাকে প্রতিহত করেছেন। আবার একই সাথে আইরিশ রিপাবলিকান আর্মিও কিন্তু আমেরিকায় অবস্থিত আমেরিকান আইরিশ যারা ইমিগ্রেন্ট তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার অর্থায়ন করার মধ্য দিয়ে মানে আয়ারল্যান্ডে আইরিশ রিপাবলিকান আর্মি সিন ফেনের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করানোর চেষ্টা করেছিলেন। আমি কথাটা কেন উল্লেখ করলাম, আমাদেরকে মনে রাখতে হবে যে বিএনপি এবং জামাতের নেক্সাসের একটা এপিটম পয়েন্ট, একটা উচ্চতম পয়েন্ট, অর্থাৎ তারেক জিয়া কিন্তু ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি ওই দূরবর্তী জায়গা থেকে নিজে আইনের আওতার অনেক দূরে থেকে বিভিন্ন কলা কৌশল এবং অর্থায়নের মধ্য দিয়ে এই হামলাগুলা যে করাচ্ছেন এটা আমি বিশ্বাস করি। এখন আমি মনে করি ওভার টাইম এর সকল প্রমাণ দোলালিতে বেরিয়ে আসবে এবং এই যে উনি নিজেই বললেন যে 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচনের কেন্দ্র করে 2015 সালের 5ই জানুয়ারিতে যে 93 দিনে অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, সেটাও কিন্তু যেটা হয়েছে এই কানেক্টিভিটি, এই সংযোগের উপর নির্ভর করে কিন্তু হয়েছে। কিন্তু প্রত্যক্ষ পেট্রোল বোমার সন্ত্রাসে যখন তারা পরাস্ত হলেন, আজ তারা বেছে নিয়েছেন এই গুপ্ত হত্যার পথ এবং দেখা যাচ্ছে এটা অনেক বেশি ফিরে আসলো। কারণ এই শুধুমাত্র এরকম দোষারোপ করে এরকম হিসাব নিকাশ করে বললেই দোষারোপ করছে না, পরিস্থিতি উন্নয়ন হবে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, ফিরছে একটু পরে, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7 Hours সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে নিরাপত্তা রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু ফেরত যেতে চাই জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে আলোচনা এখানে হচ্ছিল সেই আলোচনাটা ধারাবাহিকভাবে যদি বলি, সেক্ষেত্রে পলিটিক্যালি তো এটা সেটেলমেন্ট, একটা হচ্ছে এটার একটা পুলিশ সেটেলমেন্ট আছে যেটা ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে তদন্ত করতে হবে, ধরতে হবে, বিচার করতে হবে এবং সেই প্রক্রিয়ার ভিতরে একটা নাস্তা তৈরির ব্যাপার আছে। আর একটা যেটা হাবিবুর রহমান হাবিব বলছেন যে এটার একটা পলিটিক্যাল সেটেলমেন্টও দরকার। ওনার বক্তব্য যদি ধরে রাখি, যে ওনার বক্তব্য যদি আমি ভুল না বুঝি, তাহলে উনি বলছেন এটা ইলেকশন দরকার। আপনি কি সেটাই বলতে চাইছেন? মনে হয় এটা ক্লিয়ার, ওনার পয়েন্ট আমরা ক্লিয়ার। আপনি আমি বলি যে দেখুন, প্রথম ঘটনা কিন্তু রাজনৈতিক। এখন রাজনৈতিক সেটা আমরাও বলেছি যে রাজনীতির কারণে রাজনীতির দেখার দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট। আমি দেখেছি এক দৃষ্টিতে, হাবিব ভাই দেখছে আর এক দৃষ্টিতে। আমি ছোট করে এটা বলে ইমপ্লিকেশন যেটা বলছেন সেটা বলি। দেখুন, একেবারে খোলা মনে যদি বলি, হাবিব ভাই যেটা বললেন, তাহলে কি এটা যদি ওনার কথাটা সত্যি ধরতে হয় যে একটা ভোট গণতন্ত্র তার থেকে এইখানেই চলছে, তাহলে যদি পাল্টা কেউ একজন রাস্তার লোক এসে প্রশ্ন করে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো এদেরকে নালিশ করছে, তো তখন কি এই সাম্প্রদায়িক পজিশনটা ছিল না, হঠাৎ করে আসলো? বরঞ্চ কথাটা তো এইটাই হয়ে দাঁড়াবে যে ক্ষমতায় থাকা অবস্থায় তাদের মন্ত্রিত্ব দেওয়াটা বিভিন্ন জায়গায় এমন ভাবে সুযোগ দিয়েছে যাতে সমাজকে সাম্প্রদায়িকরণের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়েছে। এখন দেখার ব্যাপার হচ্ছে এটা হয়েছে, এটা আমি বিশ্বাস করি কিনা, নাকি মনে করি কিছুই নাই। তাহলে যে আপনি একবার প্রশ্ন করলেন যে একটা ভোট হয়ে বা ক্ষমতায় দিলে কি সব হয়ে যেত? হতো না। তাহলে এটা আমি বলি যে দেখার প্রথমত তাহলে পলিটিক্যাল ইমপ্লিকেশন উনি যেটা বলতেছেন, আমি বলতেছি তারা উল্টা পলিটিক্যাল ইমপ্লিকেশনের কারণে এটা হয়েছে। তার মধ্যে আমি আন্তর্জাতিক কয়েকটা কথাবার্তা বলেছি। তাহলে এটা একটা পয়েন্ট আমি খালি তুলে ধরলাম। এবার আপনি আরেকটা দিক আমি আপনাকে বলি, এখানে রাশিক রহমান অনেক কথা বলেছেন, আমি সেই দিকে বেশি দূরে যেতে চাচ্ছি না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই যে এটা মনে হয় যে আপনার কথার সাথে এবার মিলবে মানে কি উত্তরটা চলে আসবে। যে একটা ঘটনা ঘটলো নারায়ণগঞ্জ, আমি জাস্ট একটা টেস্ট কেস হিসাবে বলছি, শ্যামলকান্তি শিক্ষকের উপরে যেটা হলো এবং বাংলাদেশের মানুষ যেটাকে ধরে ফুঁসে উঠলো, তার অন্তরের জায়গা থেকে ওনার পক্ষে দাঁড়ালো বা এইটা। আমি খুব সরলীকরণ করে যদি বলি, ধরুন ঘটনা তিনটা। একটা হচ্ছে পরিচালনা কমিটির ভূমিকা, আমরা সবাই জানি, কি ব্যাখ্যা দিচ্ছি না আমি। একটা হচ্ছে একজন এমপি সাহেবের ভূমিকা, কিন্তু আরেকটা ভূমিকা আমার বিবেচনায় বড়, যেটা হয়তো অন্যদের সাথে ডিফার হতে পারে। সেই ভূমিকাটা কি? সোসাইটি সাম্প্রদায়িকরণ হয়ে গেছে। কোনটা? ধরুন ওইখানে যে একটা মসজিদের মাইকের অপব্যবহার করা হলো, ইমাম মুয়াজ্জিন জানেন না, কেউ এই যে মাইকে বললো আর বললো, মানুষ ছুটে আসলো,
এটা আপনি চিন্তা করছেন না? তাহলে সমাজের বড় সংকট তো আমি ওইটা দেখি। আমার চোখের সামনে দুইটা সামনে আসে পরিচালনা কমিটি এবং এমপির ভূমিকা, অবশ্যই তার বিরুদ্ধে পজিশন আমরা নেব, সেটা করবো, কিন্তু ওইখানে যে হয়ে গেছে এটা কি হঠাৎ করে হয়েছে? দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়া চলছে এবং দেশ আন্তর্জাতিক নানা ঘটনা আছে, সময়ের জন্য এত ব্যাখ্যা করা যাবে না, শুরুতে আমি অল্প একটু বলার চেষ্টা করছি। তাহলে আমাদের বিবেচনা হচ্ছে, যেহেতু ওই জায়গায় আপনাকে যদি হাত না দেন, পলিটিক্সের ওই কাজটা না করেন, তাহলে শেষ বিচারে আপনি উইনোভার করতে পারবেন না। একটা তো ঘটনা আছে যে অবশ্যই একটা আইনি ব্যবস্থা নিতে হবে, শুধু সেইটা নিয়ে আপনি পারবেন না। যেটাকে আমি বলেছি যে একটা ওই যে একটা সাংস্কৃতিক যে কাজটা, তাদের যে কাজ, ওই কাজ করতে হবে। সেইটাকে ধরে আমার এবার একটা দুইটা ছোট্ট একটু উদাহরণ দিই। দেখুন, আমি হাবিব ভাই দেখে মনে পড়ে গেল, কারণ হাবিব ভাইয়ের রাজনীতি তো উনি আমার আগেরই, এবং তারপর একসাথেও আমরা ছিলামও কিছুদিন, মানে উনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি তখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। হাবিব ভাই নিশ্চয়ই মনে আছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের পরে 90-এর পরে আপনার নিশ্চয়ই মনে আছে একটা বিবৃতি আমরা সবাই মিলে দিতে পেরেছিলাম, এবং সেইটা বাংলাদেশে একটা অনন্য ঘটনা ঘটেছিল। কোথায় বলেন? বাবরি মসজিদের ঘটনার পর। তার মানে আমি বলি যে সম্মিলিতভাবে দাঁড়ানোর পরে বাংলাদেশে কিন্তু অনেক কিছু ঠেকানো গেছিল। তা আজকে আমার সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীন না? ধর্মীয় সংখ্যালঘু মুক্তবুদ্ধি সম্পন্ন নিরাপত্তাহীন না? অবশ্যই নিরাপত্তাহীন। কেউ যদি মনে করে নিরাপত্তাহীন না, আমি বলবো যে ভুল জায়গায় আছেন, এবং সেক্ষেত্রে আমার আত্মসমালোচনা আছে, হয়তো আরো বেশি তাদের পাশে যে দাঁড়ানো দরকার, মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার। তাহলে আমি বলি যে রাজনীতির কাজ কোনটা করতে হবে? আইনের কাজ আইন করবে, কিন্তু আমাকে তার পাশে দাঁড়াতে হবে, ওইখানে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। আর একটা কাজ করতে হবে, ওই যে বললাম, তার যে অর্থনৈতিক ভিত্তি, সামাজিক সাংস্কৃতিক যে ভিত্তি, ওইটা ধ্বংসের জন্য একটা ভূমিকা নিতে হবে। আমি সরকারের সেই ভূমিকা দেখছি না। আশ্বস্ত হয় না। আমি ওনার কথা আমি বলি, আপনার কথা আমি আশ্বস্ত ওটা হচ্ছে না এই কারণে, আপনি যেটা বললেন এইখানে, আমি বলছি আশ্বস্ত হওয়া যাচ্ছে না এই কারণে, আমি এই পরের যে ভূমিকা, এটাও রাজনৈতিক ভূমিকা, যেটা শুধু রাষ্ট্রের ভূমিকা না, একটা দলের ভূমিকা, সরকারের ভূমিকা, সেইখানে তো আমরা দেখি না। সেইখানে প্রথম চলে আসে দোষারোপের রাজনীতি। দোষারোপের রাজনীতি করে কিন্তু এটা হবে না। আজকে এইটার জন্য একটা জাতীয় ঐক্য গড়ে তোলা আগেই হবে। জাতীয় ঐক্য গড়ে তোলা মানে কিন্তু আমি সবাইকে নিয়ে না, এই পয়েন্টে যারা ঐক্যমত্য পোষণ করবে, যারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নেবে, তাদেরকে দিয়েই এই কাজগুলো করতে হবে। সেইটাকে যদি আপনি না দেখাতে পারেন, আরো চর্চা করতে পারেন, দেখবেন আমি কিন্তু মানুষকে এই পলিটিক্যাল ঐক্য বা এই যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বা সেকুলারিজমের পক্ষে আওয়ামী লীগের ভূমিকাটা কি? আমি আশ্বস্ত করার জায়গাটা এটাকে অ্যাড্রেস করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেছে ঐক্যমত সৃজন করার। সমস্যা হচ্ছে, এটা তো বাস্তবতা যে বাংলাদেশের ভোটের যদি আপনি পরিসংখ্যান নেন, তাহলে বিএনপি জামাত দুটো মিলিয়ে 36-37% ভোট যে কোনো সময় পায়। এই অংশটিকে বাদ দিয়ে তো ঐক্যমত তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে আমাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেখানে ঐক্যমত আছে। পাশাপাশি কিছু দল, কিছু সংগঠন এখনো হয়তো বাইরে আছে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে ওই ঐক্য গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা কিন্তু আমাদের আছে। আশ্বস্তকরণের ব্যাপারটা কিন্তু ওটা বাদ দিয়ে না, এবং আপনি দেখেন মেকানিজমটা কিভাবে কাজ করে। আমি এটা এই জায়গাটা আসতে চাচ্ছি, একে অপরের উপরে চাপ দিলে না আপনি ভালো ফলাফল পাবেন, চাপ দেওয়া ছাড়া কোনো কিছু হয় না। যেমন ধরেন, পুলিশ একজন হত্যাকারীকে ধরলেন, তিনি পেট্রোল বোমা নাশকতার সাথে জড়িত হতে পারেন, আবার তিনি এই ধরনের কোনো একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারেন। তাকে তিনি চার্জশিট তৈরি করে রিমান্ডে নেবেন, আগে রিমান্ডে নেবেন, তারপর তিনি জেলে পাঠাবেন। এক সময় এই আসামি জামিন চাবেন। তাহলে এই যে ব্যক্তিটি বন্দী হলেন, তাকে ধৃত অবস্থায় আছেন, এটা যদি জনগণ জানতে না পারে, তাহলে যখন তিনি জামিন চাবেন, তখন যিনি পিপি মহোদয় আছেন, তিনি যে তার জামিনের বিরোধিতা করবেন, সেই পরিমাণ চাপ তো সে অনুভব করবে না। আবার একই সাথে এই একজন অপরাধী, তিনি একটি অপরাধে অভিযুক্ত নাকি একই ধরনের 6টি অপরাধে অভিযুক্ত, এই তথ্যগুলো যদি বিভিন্নভাবে জনগণের কাছে না আসে, তাহলে চাপ প্রতিচাপ, এই যে একটা মেকানিজম, এটা তো কাজ করবে না। আমি কিন্তু ওই জায়গাতেই আছি। আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে, এগুলো নিশ্চয়ই সরকারকে অস্থিতিশীল করার জন্যই হচ্ছে। আমি ধরে বুঝতে অসুবিধা হয় না কারণ, কিন্তু সরকারি দল আওয়ামী লীগ সারা দেশে এটা নিয়ে মানববন্ধন করেছে, মিছিল করেছে, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বলেছে। ওলামা লীগ কোথা থেকে আসে? ওলামা লীগ, আচ্ছা আমি সেই জায়গায় আসছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে মানববন্ধন করেছেন কিনা এটা আপনি গণমাধ্যমে গেলেই দেখবেন। এইসব গুপ্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে জনসভা করছে, সেমিনার করছে, মানুষজনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এবং শুধু তাই না, 14 দলের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইতিমধ্যে নাশকতা প্রতিরোধ কমিটি কিন্তু আছে, এবং এটা আনুষ্ঠানিকভাবে আয়োজন করেই করা হয়েছে। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে
মতিউর রহমান নিজামী, তারেক জিয়া, এই গং, তারা যে এতদিন ধরে এই যে সন্ত্রাসী গোষ্ঠীকে ইনকিউবেটরের মতো লালন করলেন, এই ইনকিউবেটরে থাকা এই জঙ্গি গোষ্ঠীর ছানাগুলো যখন বেরিয়ে এসেছে, তাদেরকে হঠাৎ করে নিয়ন্ত্রণে নিয়ে আসাটা দুরূহ কাজ। এটা অসম্ভব কাজ না, দুরূহ কাজ। এই সরকার সেই কাজটাই করছে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আওয়ামী লীগ মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করার চেষ্টা করছে না এই ব্যাপারে, তাহলে আমি মনে করি সম্পূর্ণভাবে ভুল চিন্তা করা হবে। বরঞ্চ মেহেদী সাফাদি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে, সেই চক্রান্তের ব্যাপারে সম্যক ধারণার কাজ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং স্বাধীনতার সপক্ষীয় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, গোষ্ঠী, তারা কিন্তু এই বিষয়ে সোচ্চার এবং তারা কাজ করছে। এখন আপনি ওলামা লীগের যে কথাটা বলছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের কর্মী হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে একবারে সম্পূর্ণভাবে এটা প্রকাশিত যে বাংলাদেশ আওয়ামী লীগের কোন রকম অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠন নেই যার নাম ওলামা লীগ। এখন ওলামা লীগ তাদের ক্ষীণ স্বার্থে কিভাবে অর্গানাইজড হচ্ছে সেটা বিশ্লেষণ করার ব্যাপার, সেটার জন্য আলাদা একটা অনুষ্ঠান দরকার। এবং ওলামা লীগকে যারা আসলে মদত দিচ্ছে বা পুষ্ট করছে তাদের বিরুদ্ধেও কিন্তু দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ওই যে একই কথা যে আমি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমি কি ব্যবস্থা নিচ্ছি সেটা তো আপনি আলাপ করছেন না। আপনি ওলামা নিয়ে আলাপ করছেন, আপনি হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছেন, কিন্তু এরপরে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু সমস্যরে মানুষকে জানানো দেওয়া দরকার। আমি বিএনপির যে ভূমিকা পালন করা উচিত, বেগম খালেদা জিয়া একটা আহ্বান জানিয়েছেন যে এরকম পরিস্থিতি আলোচনা করা উচিত, কিন্তু ঐতিহাসিক নানা ঘটনা দেখে বলা হচ্ছে আলোচনার আহ্বান জানালে হবে না। কিন্তু দলগতভাবে বিএনপি রাশিকে স্বীকার করছে যে 36-37% ভোট আপনারা এনজয় করেন, ঠিক আছে, এত একটা বিশাল অংশের মানুষ। এই দলের কি দায়িত্ব নেই সাম্প্রদায়িকতা রক্ষায় বা সংশোধিত হয়ে যদি কোনো ভুল থেকে থাকে সেটা থেকে বেরিয়ে এসে নতুন করে পলিটিক্সটা করার, সেই কাজটা কেন করছে না? না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে সে কাজটিতে হওয়া উচিত। আপনি তো মনে করে আপনার যে প্রশ্নটি করতেন উত্তর আমি এটাই বলতে চাই যে কথাটি বলা হলো যে বিএনপির সময় জামাত 4 দলের জোটের সময় যে তখন সাম্প্রদায়িকতা খুব বেড়ে গিয়েছিল এবং জঙ্গিবাদ উত্থান হয়েছিল। তো এটা তার কেউ অস্বীকার করবে না যে বিএনপির সময় কিন্তু শাহেখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাই থেকে শুরু করে সমস্ত জঙ্গি যারা শীর্ষ জঙ্গি তারা শুধু গ্রেপ্তারি হয় নাই, তাদের বিচার করা হয়েছে এবং তাদের বিচার খালি রায়টা কার্যকর করেছে 111 সরকার, কিন্তু বিচার করে তাদের মৃত্যুদণ্ড কিন্তু বিএনপি সরকার আমলে দিয়েছিল। তো বিএনপি যদি লালনই করবে তাহলে বা তাদেরকে গ্রেপ্তারি বা কেন করলো? আর বিএনপি যে তখন ইচ্ছা করতো, আজকে আওয়ামী লীগ অনেক কথা বলতে পারতেছে, আমার মনে হয় আজকে যে গণমাধ্যমের চাপের মুখে পড়ে সময় নিশ্চিত করতে পারবে। কারণ হলো যে তখন তো আজকে আওয়ামী লীগ ভোট ছাড়া, আওয়ামী লীগ তো 1973 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করতে পারে নাই। 2/3 মেজরিটি বাদে, মানে দূরের কথা, একবারও পারে নাই। 96 সালেও জাতীয় পার্টিকে নিয়ে আসম আব্দুর রবকে নিয়ে করতে হয়েছে। আপনার 2008 সালেও সেখানে জাতীয় পার্টি সব নিয়ে মহাজোট করে করতে হয়েছে। আর এবার তো বিনা ভোটেই হয়েছে। 2008 সালে তো না, একা তো পারে নাই, না, এককভাবেই তাদের ক্ষমতা ছিল। একবার হতে পারে, কিন্তু জোট করে তো নির্বাচন করতে হয়েছে। আওয়ামী লীগ তো ওই সাহস করে দাঁড়ায় নাই যে আমি এককভাবে নির্বাচন করে তারপরে আমি সেই প্রসঙ্গ বলছি। জোট ছাড়া আওয়ামী লীগ কিন্তু পারে নাই। এবং এটাও মনে রাখার দরকার যে বাংলাদেশে কিন্তু আজকে যে বিএনপিকে যেভাবে বলা হচ্ছে, চিত্রিত করা হচ্ছে, মানে কোন পাত্তা না দিয়ে যে কথা বলা হচ্ছে, বিএনপি কিন্তু কয়েকবার ক্ষমতায় এসেছে। এবং এখানে যে কথা কথায় কথায় তারেক রহমান, কথায় কথায় খালেদা জিয়া, কথায় কথায় জামাত, কথায় কথায় এই যে লবির সৃষ্টি করার কত কিছু করে। এখন জামাত আর বিএনপি তাদের তো সমস্ত শীর্ষ নেতা যারা, তাদের তো ফাঁসি হয়ে গেছে। অস্থিতিশীল যদি করতো জামাত আর বিএনপি, তাহলে সারাদিন কাছে তাদের ফাঁসি হওয়ার আগে করতো, নিজামী মুজাহিদের থেকে শুরু করে এদের ফাঁসি হওয়ার আগে করতো। এখন তো তাদের সব শেষ, এখন কাকে দেবেন আপনার ফাঁসি? এখন তারা কেন অস্থিতিশীল করতে যাবে? আমার মূল জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, ইমানই শক্তি, যেটা আমি বলেছিলাম, সেই ইমান শক্তি কিসে? প্রশাসনিক ইমান শক্তিটা নাই। আজকে বলা হচ্ছে যে বিএনপি জামাত জোট 90 দিন 93 দিন হরতাল করে এতগুলো লোকে পেট্রোল বান্ধে মেরেছে। আমি যদি প্রশ্ন করি যে এই 2 বছর, আগের 5 বছর বাদ দিলাম, এই 2 বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক আওয়ামী লীগ মারামারি করে কত মানুষ হত্যা করেছে? একটা হত্যাকাণ্ডকে পুলিশ গ্রেপ্তার করেছে, একটার কি বিচার হয়েছে? এরা কি মানুষ না? আওয়ামী লীগ আওয়ামী লীগের এক করবে, আরেকজনকে মেরেছে, স্বেচ্ছাসেবী একজন আরেক স্বেচ্ছাসেবীকে মেরেছে, একজনের বিচার করেছে। এই যে বিচারহীনতা, দায়িত্বহীনতা,
এবং প্রশাসন এই সমস্ত প্রশাসনকে দিয়ে এই সমস্ত অন্যায় কাজগুলি আমরা আবার একটা জিনিস, প্রতিদিনই কিন্তু আদালত থেকে নানা এই শিশু হত্যাকাণ্ড বিষয় নানা আমি বলছি যে কথাতে বলা হচ্ছে কতজন মারা গেছে, সবগুলোর তো বিচার হবে না, একবারে না। আজকে কথায় কথায় যে কথাটি বলা হচ্ছে গতিতে বিচারগুলো শুধু এই 93 দিনের হরতাল অবরোধে বিএনপি এককভাবে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে বলে যে দাবিতে করা হয়, এটাই তো আমি মোটেই স্বীকার করবো না। এবং তারপরে আমরা যে কথাটা বলি যে প্রশাসনকে আমি দুইভাবে দেখতে চাই। আমার এলাকায় একটা নির্বাচন হলো, আমার ইউনিয়ন নির্বাচনটা সেখানে করতে গিয়ে আমি দেখলাম প্রশাসন অনেকখানি শক্ত অবস্থানে তারা যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পার্শ্ববর্তী আর 4টা নির্বাচন হলো সেখানে সকাল থেকে দখল হয়ে গেল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে তারা টিকতে দেয়নি। এই যে অবস্থা, প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যে প্রশাসনের ইমানি শক্তিটা নষ্ট হয়ে গেছে। এখন যদি এই ইমানি শক্তি ফিরে আনতে হলে স্ট্যাটিস্টিক্স দেখা হয়, আমি আপনাকে বলি ইলেকশনে কত ইলেকশন হয়েছে, কতগুলো অনিয়ম হয়েছে। অনিয়ম হয়েছে এখানে আপনাকে আমি বলি, আমি আপনাকে বলি, আমি একেবারে আপনাকে 100% বলবো 75 উপরে বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন ভোট কাস্ট হতে পারে না। 75 কেন, 85, 93, 96% যেখানে ভোট কাস্ট হয়, সেই ভোটের কোথাও আপনি যদি দেখাতে পারেন যে এই 86 বা 75 উপরে যে সমস্ত ইউনিয়নগুলো ভোট কাস্ট হয়েছে সেখানে একজন বিএনপি বা অন্য যে কোনো পার্টির চেয়ারম্যান হয়েছে দেখান তো আপনি দেখাতে পারবেন না। সেখানে ভোট কাস্ট হয়েছে কম, যেখানে অধিকাংশ 75 উপরে যেখানে গিয়েছে সেই সমস্ত ইউনিয়নগুলো 100% সে শুধু আওয়ামী লীগ জিতেছে এবং 221 জন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে। দেশটি কি এমনই হয়ে গেছে? আওয়ামী লীগ কি এত 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 জনপ্রিয়তা? এবং এখানে আমি একটা কথা বলি, সেটা হলো যে বিএনপি করে এগুলো না করে আমার সমস্যার সমাধান আসতে হবে। সমস্যার সমাধান আসতে হলে পরে আজকে এই বাংলাদেশের মানুষ আজকে যে দাবিটা করতে 64%, আর আওয়ামী লীগের লোকেরা তো আওয়ামী লীগকে বিশ্বাস করে না। সমাধান করতে হলে প্রকৃত যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সবাই মিলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ তৈরি করতে হবে। এবং প্রশাসনকে সে যে কথাটা বললো, প্রশাসন আমি এটুকু বলবো, আমি দায়িত্ব নিয়েই বলতে চাই যে যতগুলি মামলা হয়েছে এবং যতগুলি জঙ্গি এই যে কিলিং যেগুলো হচ্ছে, যেগুলিকে গ্রেপ্তার করা হচ্ছে, বিচার করা হচ্ছে, আমি এটুকু দৃঢ়তার সাথে বলতে চাই এখানে অনেকগুলি ঘটনা আছে যারা প্রকৃত হত্যাকারী তারা না, বিভিন্নভাবে তারা বিভিন্ন অজুহাতে তাদেরকে জড়ানো হয়েছে। আপনি দেখেন, খুঁজে দেখেন যে প্রকৃত হত্যাকাণ্ড তারা না, অনেক নিরীহ মানুষ এইভাবে তারা তাদের ফাঁসিতে ঝুলতে হবে, অনেকে বছরে কেন হচ্ছে, পুলিশ করবে, কেন হচ্ছে বলে এই যে প্রশাসন দিয়ে যে মিথ্যা চার্জশিট দেওয়াতে প্রশাসন এমন জায়গায় তাদের বিবেকটা এখন আমার মনে হয় যে বিবেক তাদের নাই, মিথ্যা অভিযোগ দিয়ে দেন। আমি যে 5টা কথা আপনাকে মিথ্যা আমাকে যে বলান, আমি 6টা 7টা মিথ্যা কথা নিজের ইচ্ছাতে বলবোই। প্রশাসনকে আজকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, আমি মনে করি এই প্রশাসনে এখনো যে সমস্ত যারা আছেন কর্মকর্তারা, তারা যদি নির্ভয় তাদের যদি কাজ করতে দেওয়া হয়, যে এবং একটা হত্যাকাণ্ড হয়েছে আসামি গ্রেপ্তার করতে হয়েছে 8টা নাই দিয়ে, প্রকৃত আসামিকে গ্রেপ্তার করার জন্য তাদের সময় লাগুক করতে পারে। আমার মনে হয় যে এটা সমস্যার সমাধান রাজনৈতিকভাবে সমস্ত দলকে ঐক্যবদ্ধভাবে এককভাবে প্রশাসন আজকে যেভাবে যে জায়গায় কোনো সমস্যার দিকে এগোতে পারবেন না। এই কারণে যে আমার হাবিবুর রহমান হাবিব এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, আজকে উনি বিএনপির এসব আছেন। উনি খুব ভালো মতো জানেন যে 1970 সালের কি বলে সমুদ্রের বানের মতো সমর্থন নিয়ে কিন্তু আওয়ামী লীগ, আমি বলছি উনি যেভাবে 2008 সালের নির্বাচনকে ইন্টারপ্রেট করছেন ওইভাবে আমি ইন্টারপ্রেট করলে কিন্তু বিএনপি জামাতের অ্যালায়েন্স নিয়েও কথা বলতে পারি, কিন্তু আজকে সেই টপিক না। আমি যে জায়গায় যেতে চাচ্ছি, সমস্যার সমাধান হবে না এই কারণে যে ওনার জায়গা থেকে এটা মেনে নেওয়া খুব কঠিন যে আপনি মানেন বা না মানেন, যেটা রুহিন হোসেন প্রিন্স ভাই বললেন যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বীজ যারা বপন করেছে মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় থেকে পরবর্তীতে খালেদা জিয়া, তারেক জিয়া, জামাত ইসলামী, মতিউর, এটা যতক্ষণ আপনি এগনোলেজ না করবেন, যতক্ষণ আপনি স্বীকার না করবেন, ততক্ষণ কোনো সমস্যার সমাধানে যেতে পারবেন না। এবং দেখেন বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের কথা তিনি বলছেন, বাংলা ভাই কোন পরিস্থিতিতে ধৃত হলো, শায়েখ আব্দুর রহমান কোন অবস্থায় ধৃত হলো, যেই অবস্থায় বাংলাদেশের গণমাধ্যম ফুসে উঠলো, সাধারণ জনগণ ফুসে উঠলো, সুধীজনরা ফুসে উঠলো, প্রচন্ড রকম প্রতিবাদের মুখে মতিউর রহমান নিজামী যে বলেছিল যে কোনো অস্তিত্বই নেই সরকার একজন দায়িত্ববান মন্ত্রী হওয়া সত্ত্বেও, সেই সময় তারা বাধ্য হলো তাদেরকে ধরতে। কিন্তু বাংলা ভাই বা শায়েখ আব্দুর রহমান কি এককভাবে জেএমবি চালাতেন, বা এককভাবেই কি আজকে যে আনসারুল্লাহ টিম বা তারা কি এককভাবে সংগঠন, তা তো না। শত শত হাজার হাজার লোককে জামাতে ইসলামী বিএনপির সাথে করে অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক
ছত্রছায়ায় রেখে তাদেরকে তৈরি করেছে। আজকে সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে বই কি, কিন্তু এই যে 34 ভাগের কথা আমি বললাম, তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা সফলতার সাথে এই 34 ভাগ লোককে বিভ্রান্ত করে তাদের দিকে সমর্থন রাখতে পারেন, তারা যদি কোনো অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং আসল যে সমস্যার পিছনে কারা এটা যদি স্বীকার করতেন, তাহলে কাজটা হতো অনেক সহজ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আসলে এই কাজটা করা যাবে না, কারণ ওনার কথায় বোঝা যাচ্ছে যে ওনারা ওইদিকে একেবারেই ইন্টারেস্টেড না। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আজকে উনি পুলিশের দোষ দিচ্ছেন। পুলিশ এর আজকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি পরিসংখ্যান নিয়ে দেখুন, না না ব্যবহার করলে আপনি পরিসংখ্যান নেন তাহলে দেখবেন এই পুলিশ ফোর্সের সিংহভাগ গঠিত হয়েছে এই বিএনপি জামাতের সময়। নতুন যারা রিক্রুট, যারা আজকে শীর্ষ জায়গায় আছে, তারা, তার মানে কি যে উনি এই পুলিশকে দোষারোপ করা মানে নিজেকে নিয়ে দোষারোপ করা। আমি দোষারোপ করছি না, ক্যাটাগরিক্যালি দেখেন এখনো পারে যে 1973 সালের ব্যাচ, 1973 সালের মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট আমলা এবং পুলিশের যে ব্যাচটি ছিল সেটাকে সমূলে নিধন করে সরকারি চাকরিতে বের করে যুক্ত করতে পারি। ডেঞ্জারটা আরো খেয়াল করেন, আমাদের বর্তমান বাংলাদেশের ডেঞ্জারটা আসলে উপলব্ধি করা দরকার। আমি আগেও বলেছি, ব্যাখ্যায় যাচ্ছে না। আরেকটা খেয়াল করেন যে এই ধরনের ঘটনা যখন ঘটতেছে বাইরের, আমেরিকা তার এখানকার রাষ্ট্রদূত বারবার কি বলতেছেন, এটা একা আপনারা পারবেন না, আমরা সহায়তা করতে। এই সহায়তাটা কি জন্য কে না জানে, বিভিন্ন জায়গায় কিন্তু এই জঙ্গিকে তারাই মদত দিয়ে তারা গড়ে তুলেছে। এখন এইখানে সহায়তা করা মানে তারা সোপা চুক্তি চায়, এই সহায়তা মানে এই অঞ্চলে ভূ রাজনৈতিক কারণে আধিপত্য বিস্তার করতে চায়। তা আমরা যদি নিজেরা এখনো পর্যন্ত এই জায়গায় ঐক্যমত্য পোষণ না করতে পারি, তাহলে কিন্তু এই বিদেশি ডমিনেশন বাড়বে, আমাদের জন্য ভবিষ্যতে আরো ক্ষতিকর হবে। এবং যাদেরকে আমরা শত্রুপক্ষ হিসেবে চিহ্নিত করতেছি, যারা বাংলাদেশ মাটি মানুষ মানে না, যারা হচ্ছে এই ধরনের অসাম্প্রদায়িক চেতনা মানে না, তারা কিন্তু এই আমাদের এই দোষারোপের রাজনীতির সুযোগে আরো কিন্তু পরাণে পানি পাবে এবং আরো বেঁচে থাকার সুযোগ পাবে। এই বিদেশিদের কাছে আমাদের কোন রাজনৈতিক লোকটা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স, রাশিক রহমান, হাবিবুর রহমান হাবিব আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা কথা কিন্তু আপনারা সবাই স্বীকার করছেন, সেটা আমার যদি ভুল না হয়, সেটা হচ্ছে এই বিষয়টা জাতীয় দরকার। এবং এক্ষেত্রে কেউ কাউকে দোষারোপ করে হয়তো আমরা বেশি গুরুত্ব পাবো না, সত্যটাকে স্বীকার করতে হবে এবং এই সংকট থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক রাজনীতিটাকে বাংলাদেশে সর্বত্র বিস্তার করতে হবে এবং এই সংস্কৃতিটাকে সামনে এগিয়ে নিতে হবে। সেটিও একটি রাজনৈতিক দায়িত্ব, অন্তত যারা এই পদ্ধতি বিশ্বাস করেন সেটি আমরা মনে করি। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন।